ওদিকে ফুলপরি গিয়ে রাজকুমার প্রতাপের কক্ষে হাজির হয়। রাজকুমার প্রতাপ ফুলপরিকে তার কক্ষে প্রবেশ করতে দেখে ভীষণ রেগে যায়। কি আপনি আপনি আমার কক্ষে প্রবেশ করেছেন কেন? আপনি জানেন না আমার অনুমতি ছাড়া কেউ আমার কক্ষে প্রবেশ করতে পারে না? আর তাছাড়া আমি তো আপনাকে আমার কক্ষে আসার অনুমতি দেইনি। তাহলে কেন কেন এসেছেন আপনি কক্ষে? আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আসলে আপনার সাথে আমার একটু কথা ছিল, তাই আপনার সাথে কথা বলতে এসেছি। তবে আপনার অনুমতি নিয়ে আপনার কক্ষে প্রবেশ করাটা আমার উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, তবে এখন এখন আপনার সাথে কোনো কথা আমি বলতে চাই না। আপনি অতিথিশালায় ফিরে যান, আমি একটু একা থাকতে চাই। কিন্তু আমাকে যে এই মুহূর্তে আপনার সাথে বিশেষ কিছু কথা বলার দরকার ছিল, সেজন্য এসেছি আমি। দয়া করে আমার কথাটা একটু শুনুন। কি কথা? বলে ফেলুন। অতিথিশালায় আপনার কি কোনো কষ্ট হচ্ছে? দাসীরা কি আপনার দেখাশোনা ঠিকমতো করছে না? আপনি যান, আমি ওদেরকে ভালো করে বলে দেব, ওরা যেন আপনার দেখাশোনা আরো ভালোভাবে করে। রাজকুমার প্রতাপ, আমায় ক্ষমা করবেন। আমি সেই ব্যাপারে আপনার কাছে আসিনি। আপনি তো আমাকে বিবাহ করে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, তাহলে কেন আমাকে অতিথি হিসেবে ওই অতিথিশালায় রেখেছেন? আমি তো আপনার স্ত্রী, আমার তো কোনো দোষ ছিল না। আপনি যদি আমাকে স্ত্রী হিসাবে মেনেই নিতে না পারেন, তাহলে আমাকে আমার কুটিরে রেখে আসতেন। কেন আপনি আপনার সাথে নিয়ে এসেছেন? তাছাড়া আপনি নিজের স্ত্রী হিসেবে আমাকে নাই মানতে পারেন, কিন্তু কিন্তু আমি তো একজন মেয়ে। আমার যেহেতু আপনার সাথে বিবাহ হয়েছে, আমি যে আপনাকে সারা জীবন স্বামী হিসেবেই মানবো। আর একটা মেয়ের জীবনে তার স্বামী সব। আপনি কি আমাকে এসব কথা বলার জন্য এখানে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এইসব কথা বলার জন্য এখানে এসেছি। আমি কখনো কোনো কথা আড়াল করে রাখতে পারি না। আমি জানি, খুব ভালো করেই জানি, আপনি ফুলকুমারীকে ভালোবাসেন, কিন্তু ফুলকুমারী তো অন্য একজনের স্ত্রী, আর সেও আপনাকে ভালোবাসে না। আর আপনি কি করে অন্যের স্ত্রীকে ভালোবাসতে পারেন? আপনি ফুলকুমারীকে ভুলে যান। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, আর তাই বলছি, আপনি আমার কথাটা একবার চিন্তা করুন। কি? তুমি আমাকে ভালোবাসো? তোমার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে তুমি এ কথা বলছো? আর ফুলকুমারীকে ভুলে যেতে বলছো? তুমি জানো এর শাস্তি কি হতে পারে? তবে তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তাই তোমাকে আমি কঠিন কোনো শাস্তি দিতে চাই না। আমার সামনে থেকে সরে যাও বলছি। ওদিকে দাসী আর উর্মিমালা সে অশুভ পদ্ম নিয়ে এসে তন্ত্রমাতার সামনে হাজির হয়। এ কি, তোরা এসে পড়েছিস? তার মানে তোরা ওই অশুভ পদ্ম নিয়ে এসেছিস? কই কই সেই অশুভ পদ্ম? আমার সামনে রাখ সেটা। এই নিন তন্ত্রমাতা, আমি আপনার আদেশে অশুভ পদ্ম নিয়ে হাজির হয়েছি। আমি জানি না এটাই সেই আসল পদ্ম কিনা। এই তো, এই তো সেই অশুভ পদ্ম। তোরা ঠিক পদ্মটি আমার কাছে নিয়ে আসতে পেরেছিস। এবার এবার আমি আমার কাজ করব। অবশ্য আমি অনেক আগে থেকে আমার কিছু কাজ শুরু করে দিয়েছি, আর এই পদ্মটির দ্বারা আমি আমার কাজটি সমাপ্ত করব। আচ্ছা তন্ত্রমাতা, এবার কি কোনোভাবে আমরা জয় লাভ করতে পারবো, নাকি ওই ফুলকুমারী আবারও জিতে যাবে? উর্মিমালা, এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চেষ্টা। আমি আমি জানি আমি সফল হবই, আর আমাকে যে সফল হতে হবে। আর আমি যদি সফল না হতে পারি, লাগলে আমি আমার নিজের প্রাণ বিসর্জন দেব। তারপরও এবার আমাকে সফল হতেই হবে। এবার আমার শুধু একটাই প্রতিজ্ঞা, ফুলকুমারী বাঁচবে, না হয় তন্ত্রমাতা। তবে তন্ত্রমাতাকে যে বাঁচতেই হবে। তন্ত্রমাতাকে শেষ করা কারো সাধ্যি নেই। এবার আমি সরাসরি ওই ফুলকুমারীর সামনাসামনি হব, আর এখান থেকে তো পদ্মটি যা করার তা তো করেই ফেলবে। ফুলকুমারী কিছুতেই এবার আর আমার হাত থেকে রক্ষা পাবে না। আপনাকে অনেক ধন্যবাদ তন্ত্রমাতা, তাহলে এবার আমরা আসছি। ওদিকে ফুলকুমারী
ফুলকুমারী দাসীর কাছ থেকে সবকিছু শুনে ভীষণ অবাক হয়ে যায়, আর সে বড্ড চিন্তিত অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে থাকে। না না, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই রাজপ্রাসাদের উপর বড় কোনো কালো শক্তির ছায়া পড়েছে। এখানে কালো শক্তি কোথা থেকে আসছে সেটা আমাকে জানতে হবে। আগেরবার আমার উপর কালো জাদু প্রয়োগ করা হয়েছিল। বিধাতার অশেষ দয়া, ফুলপরি, সাধু বাবা আর রাজকুমারের প্রচেষ্টায় কোনোভাবে সুস্থ হয়েছে আমি ঠিকই, কিন্তু এখন আর আমি কোনোভাবেই এই রাজ্য বা রাজপরিবারের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু কে বা কারা আমার সাথে এত বড় শত্রুতা করছে সেটা তো আমাকে আগে জানতে হবে। তবে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে বা যারা যাই করছে না কেন আমাকে হত্যা করার জন্য করছে, এবং আমার কারণে এই রাজপ্রাসাদেরও ক্ষতি হচ্ছে। আর তাই যে করেই হোক, কে কালো শক্তি প্রয়োগ করছে তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করে আমি খুঁজে বের করব? ও আচ্ছা, আমার মনে হয় একটা কাজ করলে আমি কোনো না কোনোভাবে ওই অশুভ শক্তির খোঁজ পেয়ে যাব। আমার কেন জানি না বারবার মনে হয় উর্মিমালার তার দাসী নিশ্চয় এই ব্যাপারে কিছু না কিছু জানবে, আর তাই আমাকে বুদ্ধি করে ওদেরকে অনুসরণ করতে হবে। তাহলে হয়তো বা আমি সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো। এবার আমাকে শক্ত থেকে সব কাজ সম্পন্ন করতে হবে, আর যে বা যারা আমার রাজপ্রাসাদের ক্ষতি করতে চায় তাদেরকে তো আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তান্ত্রিক বাবা, এতটা দিন সাধনা করে এত শক্তি অর্জন করে আমি কি করলাম? ওই রাজকুমার আর ফুলকুমারী তো দিব্যের সুখের শান্তিতে সময় কাটাচ্ছে, আর আমি কিনা এখানে এই অবস্থাতে আছি। আমার মনে হয় এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আমি ফুলকুমারীর কোনো ক্ষতি হতে দেব না, ঠিক আছে, কিন্তু ওই রাজকুমারকে আমি চিরকালের মতো ফুলকুমারীর জীবন থেকে সরিয়ে দিতে চাই, আর তারপর ফুলকুমারী হবে আমার। সুমন, আমার তো মনে হচ্ছে তুই এই ফুলকুমারীর প্রেমে মজে গিয়েছিস। তান্ত্রিক বাবা, ওই ফুলকুমারী আমার জীবনের সবকিছু শেষ করেছে, আর আমি ওর প্রেমের মধ্যে যাব সেটা কি করে হতে পারে? তবে ওকে আমি সুখে থাকতে দেব না। ওই রাজকুমার ওকে অনেক ভালোবাসে, আর তাই তো রাজকুমারকে শেষ করে ওকে আমি আমার কাছে নিয়ে আসব, আর আমার মতো করে আমি ওকে কষ্ট দেব। ঠিক আছে, তুই তো আমার কাছে একটা জিনিস চেয়েছিলিস, আর আমি তোকে সেটা দেব, কিন্তু ওই তন্ত্র সাধিকার তো আবার ফুলকুমারীকে হত্যা করার চেষ্টা করছে। না না তান্ত্রিক বাবা, সেটা কিছুতেই হতে পারে না। আমি ফুলকুমারীকে এত সহজে মরতে দেব না, তাহলে আমি তো আমার প্রতিশোধ নিতে পারবো না। আপনি যে করেই হোক ওই তন্ত্র সাধিকাকে আটকানোর ব্যবস্থা করুন। ওই তন্ত্র সাধিকা কি আমার কথা শুনবে? ঠিক আছে, তারপরও তুই চিন্তা করিস না। তুই যেহেতু আমাকে ভরসা করেছিস, আমার কাছে আবদার করেছিস, তাহলে আমি অবশ্যই একবার চেষ্টা করব ওই তন্ত্র সাধিকাকে থামানোর। প্রয়োজনে আমি নিজে গিয়ে ওই তন্ত্র সাধিকার সাথে কথা বলবো। তবে হ্যাঁ, সে যদি রাজকুমারের কোনো ক্ষতি করে তাতে আমার কোনো আপত্তি নেই। শুধুমাত্র আমার এতটুকুই চাওয়া যে কোনোভাবেই যেন সে ফুলকুমারীকে হত্যা না করে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।